আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছেন, তিনি শেখ হাসিনা নিয়ে মন্তব্য করেছেন। সে নিয়ে আলাপ করতে চাই। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস সরকারের দুর্নীতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন, সেই নিয়ে আলাপ করতে চাই। তুরাগ ট্র্যাজেডি নিয়ে কথা চলছে চারদিকে, এ বিষয়ে আমাদের আগ্রহ আছে, আমরা এসব বিষয়ে আলাপ চাই আগিয়ে নিতে চাই। প্রথমেই জনাব শেখ ফরিদ, আপনাকে আমাদের হচ্ছে যে হাসানুল হকের বিচার সার্বিক, দুঃখিত, সার্বিক দিক বিবেচনা করে এই বিচারকে আপনি কিভাবে দেখছেন? এই বিচারের পার্শ্ব প্রতিক্রিয়া কি, ক্রিয়া প্রতিক্রিয়া কি, এবং সামনে কি ঘটতে চলেছে? জনাব শেখ ফরিদ। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের সালাম, শুভেচ্ছা এবং নমস্কার। দেখলাম আমাদের স্বাগত জানিয়েছেন একজন দর্শক, ধন্যবাদ আপনাকেও। আপনি শুরুতে যেটা বললেন, হাসানুল হক ইনু বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতি তিনি করেন, তাকে ফাঁসি দেয় না, এটাই আমি আশ্চর্য হয়ে গেছি। কারণ অন্যেরা জামাতের কমন শত্রু, শুধু জামাতের, কিন্তু হাসানুল হক ইনু বিএনপি এবং জামাতের কমন শত্রু বা প্রতিপক্ষ। আমি তো ভেবেছিলাম তার ফাঁসি দিবে, বরং আমি বিস্মিত হয়েছি তাকে ফাঁসি কেন দিল না। এটাও একটা রাজনীতি, আমরা জানি কার ভয়ে দেয় নাই, কেন জানি সেটা আমরা জানি। কারণ তাহলে সারা পৃথিবীতে এই বিষয়টা বেশি আলোচিত হয়ে যাবে যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন প্রগতিশীল রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধার ফাঁসি। তাহলে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে, এই মুসলেকা সরকার আরো বেশি বিপদে পড়বে, সেই জন্য এটা করে নাই, আমরা জানি। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ কি বলেছেন তার একটা উদাহরণ দিই। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন, কারণ কবিরা সামনের বিষয়গুলো দেখতে পারেন, তিনি বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তানও ভাঙার দায়ে। পাকিস্তানের পক্ষের মানুষগুলো, মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলো মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। দুইবার বললাম কথাটা। ঠিক সেই কথাটাই কিন্তু হাসানুল হক ইনু তিনি এজলাস থেকে বেরোনোর পর প্রতিক্রিয়া জানিয়েছেন যে পাকিস্তান ভেঙেছি এবং দেশ স্বাধীন করেছি, এই অপরাধে আমাকে এই সাজা দেওয়া হলো। তিনি কিন্তু একটা স্পষ্টতই বলেছেন, আমরা দেখেছি। তিনি কিন্তু চাইলে পালিয়ে যেতে পারতেন, তিনি যাননি। আত্মগোপনে যেতে পারতেন, যাননি, কারণ তারা ফ্রিডম ফাইটার ছিল, তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে ওস্তাদ, পালিয়ে থাকতে পারতেন, পালাননি। তিনি ভয় পাননি, ভীত হননি। তো এই যে যারা এই বিচারটা করছে, এটা আমাদের নিয়তি ছিল। এটা ডক্টর হুমায়ুন আজাদ স্যার আগেই বলে গিয়েছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে তার এই রায় দিয়েছে। আমি এই রায়ের তীব্র নিন্দা জানাই। এই আদালতের ক্যাঙ্গারু কোর্টের চাইতে কোনো অংশই কম না। আমরা জানি যে এখানে আদালতে শুধু নিয়োগ দিতে দেয় না, এমনকি কি ধরনের বিচার করে আমরা জানি, আদালতে কিভাবে আক্রমণ করেছে সেটাও আমরা জানি। তাই এই বিচারে কি হলো না হলো এটা আমার আগ্রহ নাই। আর যেহেতু 10 বছর সাজা দিয়েছে, 10 বছর কি উনি বাঁচবেন না। এই সরকারই দেখেন 2 বছর থাকে কিনা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হাসানুল হক ইনুকে, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে আমরা বের করে আনবো, বাংলাদেশের মানুষ তাকে বের করে আনবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে বের করে আনবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা শীঘ্রই আপনি দেখতে পারবেন। আনমিউট করেন। থ্যাংক ইউ ফরিদ ভাই। আপনাকে আমাদের আরেকজন প্রিয় মানুষ, প্রিয় আলোচক, আমি আগেই বলে রেখেছি, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব যোগ দিয়েছেন। মামুন ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা নিয়ে। মামুন ভাই, আপনার কাছে এই বিষয়ে যেতে চাই। আপনার কাছে তো জানার আগ্রহ, এর আগে শেখ হাসিনার সাজা হয়েছে, আসাদুজ্জামান খান কামালের হয়েছে, সাবেক আইজিপির হয়েছে, আরো বেশ কয়েকটা মামলার এর আগে রায় হয়েছে, এটা বোধহয় 8ম রায় বা 6ষ্ঠ রায়। কিভাবে দেখছেন এই মামলার রায়কে এবং এই রায়ের প্রতিক্রিয়ায় যা হাসানুল হক ইনু বলেছেন, তার স্ত্রী বলেছেন, তারা বলেছেন এটা একটি আরোপিত রায়, আপিল করা হবে। হাসানুল হক ইনু নিজে বলেছেন পাকিস্তান ভেঙেছি, সেই অপরাধে এই ধরনের সাজা দেওয়া হচ্ছে। তিনি বলেছেন জিয়াউর রহমান আমল তাকে একবার সাজা দেওয়া হয়েছিল, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের সময় আবার তিনি সাজা পেলেন। কিভাবে দেখছেন এই বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হাসানুল হক ইনুর এই রায়কে? সৈয়দ মামুন মাহবুব। জি, ধন্যবাদ। দেখেন, হাসানুল হক ইনু একটা সংগ্রামী ঐতিহ্য আছে। আপনারা জানেন কিনা, হাসানুল হক ইনু যখন ফেব্রুয়ারির দিকে আমাদের প্রাণপ্রিয় জাতীয় পতাকা করা হলো, এবং আপনার এইটা বাংলাদেশের ম্যাপ দিয়ে যে পতাকা সিরাজুল আলম খান, আসম রব, রাজাক ভাইরাও পরামর্শ দিল, হাসানুল হক ইনু তখন বুয়েটের ছাত্রলীগ নেতা। তো এই পতাকাটা বুয়েটের একটা হলে ইনু ভাই নিজ মুখে বলা, অনেক আগে টিভিতে, হাসানুল হক ইনু সাহেব তার এক বন্ধু রুমে রেখে দিয়েছিল। ওই যে আপনার
আসমরব যে পতাকা তুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে, ইনু ভাই দৌড় দিয়ে যখন সিদ্ধান্ত হলো, বুয়েটের হল তো কাছেই, আহসানুল্লাহ হল হবে, সেখান থেকে হাসানুল হক ইনু আপনার পতাকা নিয়ে দৌড়ে আসলো, রব ভাইয়ের হাতে দিল, রব ভাই উত্তোলন করলেন। এবং একটা দেশের মধ্যে থেকে মানে আমাদের যে বিরচিত মুক্তিযুদ্ধের যে নানা পর্ব, ধরেন 48-30 জানুয়ারি একটা জিন্নার মুখের উপরে নো নো বলা, যখন জিন্না বলল উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তারপরে ধরেন 49-50 পাকিস্তান গণপরিষদে ওরকম একটা সাম্প্রদায়িক অন্ধকার পাকিস্তানে কুমিল্লার কৃতি সন্তান, যাকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা তাড়িয়ে তাড়িয়ে দিনের পর দিন নির্যাতন করে হত্যা করেছিল, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি পাকিস্তান পার্লামেন্টে অসাধারণ বক্তৃতা দিয়েছিল কেন বাংলা ভাষাও পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে হবে, সেও একটা আন্দোলনের পর্ব। তারপর তো আমাদের 52, 62, 66 সালে বঙ্গবন্ধুর 6 দফা, 69-এ ছাত্রদের গণঅভ্যুত্থান, কিছুদিন আগে আমরা যাকে হারালাম সেই মুকুটহীন সম্রাট গণঅভ্যুত্থানের তোফায়েল আহমেদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সহ সব মুক্তিযুদ্ধের, তখন তো মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশের স্বায়ত্ত শাসনে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর কারাগার থেকে জনগণের বঙ্গবন্ধুকে মুক্ত করে বেরিয়ে আনা, 6 দফা এবং 11 দফা এক স্রোতে মিলে যাওয়া, 70-এর নির্বাচন, এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধু এই কারণেই নির্বাচনে গিয়েছিলেন যে আমি দেখাতে চাই যে বাংলার পক্ষে প্রতিনিধিত্ব কে করবে। এবং তারপরে তো 71-এর 1 মার্চ থেকে অনেক ইতিহাসবিদ বলে যে আমাদের আরেক উপমহাদেশের বা সারা বিশ্বেরই অসাধারণ নেতা, আমি তো বলি সেইন্টের মতো, মহাত্মা গান্ধীও যে অসহযোগ আন্দোলন করতেন, স্বদেশী আন্দোলন, সেটাকেও প্রায় ম্লান হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে 1 মার্চ থেকে 25 মার্চ কাল রাত পর্যন্ত যে আপনার অসহযোগ, অর্থাৎ ডি জুরোই পাকিস্তান সরকার থাকলো, তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের আমার এই বাংলাদেশে ডিফ্যাক্টো গভর্নমেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী তাজউদ্দিন আহমেদেরও সহযোগী ব্যারিস্টার আমির ইসলাম সাহেব এখনো আমাদের মাঝে আছেন। তো স্যারের সঙ্গে অনেকদিন কাজ করেছি একসঙ্গে। স্যার বলতেন যে প্রত্যেকদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু বলতো, তাজউদ্দিন কি কি সার্কুলার লিখবি লেখ, এবং তাজউদ্দিন সাহেব আমির ইসলাম কামাল সাহেবকে নিয়ে পরের দিনে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা, হাসানুল হক ইনুরাও তখন সবাই মিলে। তো সেই হাসানুল হক ইনু ভাই মুক্তিযুদ্ধ তার অসাধারণ অবদান। তারপরে তো জাসদ হলো, জাসদে উনি গেলেন। 75-এর 7 নভেম্বরে কর্নেল তাহের এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ বলেন যাকে, জিয়াউর রহমানের সঙ্গে যে বৈঠক হলো জিয়ার বাসায়, সেখানে কিন্তু কর্নেল তাহের ছিলেন, কর্নেল তাহেরের সঙ্গে হাসানুল হক ইনুও ছিলেন, সম্ভবত 6 তারিখ কি 5 তারিখ রাত নভেম্বরে 75। এবং তারপরে তো জাসদ এক ধরনের বিপ্লবের দাবি করে, বিপ্লব তো জিয়াউর রহমান নিয়ে নিলেন, তার নেতৃত্ব নিয়ে নিল, বিপ্লব কেউ করলেন। কর্নেল তাহের অপেক্ষা করছে শহীদ মিনারে, মাইকিং হচ্ছে, জিয়াউর রহমান আসবে, ঘোষণা দেবে, জিয়ার আসলেন না। কয়েকদিনের মধ্যে কর্নেল তাহের, হাসানুল হক ইনু, আজকের মাহমুদুর রহমান মান্না, ওই সময়কার আরো আসমরব ভাইটাই সবাই গ্রেপ্তার হলো। এবং সেখানেও কর্নেল তাহের, আমার মনে আছে বই পড়ে যা ইতিহাসে, সেখানেও আপনার হাসানুল হক ইনু সাহেবের বোধহয় 8 বছর না 7 বছর জেল হয়েছিল। এবং আমি শেষ করে আনি, এবং তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে 86 সালে যখন আওয়ামী লীগ 8 দল, অর্থাৎ আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, মুজাফফর ইলেকশনে গেল, ইনু ভাই কিন্তু মেনন ভাইকে সাথে নিয়ে 15 দল থেকে 5 দল করলেন। 5 দল করে ওনাদের মতো একটা আন্দোলন করলেন। পরবর্তীকালে 90-এর 3 গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম জিয়ার নেতৃত্বে 7 দল, এবং মেনন ভাই ইনু ভাইয়ের নেতৃত্বে, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর নেতৃত্বে 5 দল। এবং জাসদের যে রব ভাই ওর নানা ডেভিয়েশন হলো, আপনার সাবেক নেতা এই যে স্বাধীনতার যে ঘোষণা পাঠ করেছিল বঙ্গবন্ধুর নির্দেশে, শাহজাহান সিরাজ সাহেব, তারাও জাসদ বেরিয়ে গেল। তখন জাসদ ছাত্রলীগের যে মূল ছাত্রলীগ সেইটা এবং জাসদের যাই অংশ ছিল সেটা কিন্তু ইনু ভাই নেতৃত্ব দিয়েছে। এবং আপনাদের জানা আছে কিনা, 90-এর 8ই ডিসেম্বর ইনু ভাই রমনা থানায় একটা মামলা করেছিল এরশাদের বিরুদ্ধে, যে রাষ্ট্রদ্রোহ মামলা, এবং উনি বলেছিলেন যে দুর্নীতির মামলার চেয়েও বড় অপরাধ এরশাদ সংবিধান লঙ্ঘন করেছিল। তারপরে তো নানা আন্দোলন, 2001 থেকে 6 শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট, প্রথমে 14 দল, প্রথমে 11 দল, তারপরে 14, তারপরে মহাজোট। আমি এই ভূমিকাগুলো এই জন্য আনলাম, আপনার যারা তরুণ দর্শকরা, একেবারেই তরুণ যারা, তাদের জানা দরকার যে আমাদের
বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে হাসানুল হক ইনু ভাইয়ের নেতৃত্বাধীন জাসদ হয়তো এখন বর্তমানে অনেক সংকুচিত হয়ে এসছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম, গণতন্ত্রের বিকাশ, মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন, এর মধ্যে জাহাঙ্গীর ইমামের নেতৃত্বে গণ আদালত, সেখানে হাসানুল হক ইনু, আরেকজন কাজী আরিফ আহমেদ যিনি মারা গিয়েছিলেন সর্বহারাদের হাতে, সে তাদের ভূমিকা, অর্থাৎ এগুলো সব মিলেই আমাদের বাংলাদেশ, আমাদের গর্বিত বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এইখানে আসিফ নজরুল এবং ইউনূস সাহেবরা তো এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কেন এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, এটা তার প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধের বিচার কখনো ন্যায় বিচার হয় না। প্রতিশোধের বিচার আরেকটা প্রতিশোধকে আমন্ত্রণ করে। ধরেন আমি একজন আইনজীবী হিসেবে বহুবার বলেছি, ইভেন আওয়ামী লীগ আমলে অনেক সময় আমি বলেছি যে আপনি ন্যায় বিচার করবেন না প্রতিশোধের বিচার করবেন, এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা না একটা জায়গায় বাক্স মাস্ট স্টপ। দেখেন আমরা অনেক বিপ্লবীরা অনেক সময় অনেক অতি বিপ্লবী বা অতি মুক্তিযোদ্ধারাও, মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদারাও বঙ্গবন্ধুকে অনেক দোষ দিতেন যে বঙ্গবন্ধু কেন ন্যাশনাল অ্যামনিস্টি ঘোষণা করলেন ৭২। বঙ্গবন্ধু ৪টা অপরাধের জন্য তাদের বিচারে শুরু করে দিয়েছিল: হত্যা, ধর্ষণ, রাহাজানি, বাড়ি ঘরে আগুন দেওয়া, এবং তাতে মোটামুটি চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার শুরু হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু যেটা অ্যামনিস্টি দিয়েছিলেন বা সাধারণ ক্ষমা, সেটা ধরেন কেউ শান্তি কমিটিতে ঢুকেছিল, কেউ রাজাকার বাহিনীতে নাম লিখিয়েছিল, কিন্তু যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই। বঙ্গবন্ধু চেয়েছিলেন একজন জাতির জনক হিসাবে যে রাষ্ট্রকে আমি গড়ে তুলি, ঠিক আছে তোমরা ভুল করেছো, যারা ফৌজদারি অপরাধ করেছো তাদের বিচার হবে, আর যারা তোমরা যে কোনো কারণই হোক করনি দেশ গঠনে আসো। একজন ন্যাশনাল স্টেটসম্যানের এটাই অ্যাটিটিউড থাকে। তো আজকে ইনু ভাইয়ের যে বিচার, আমি তো বরং অবাক হয়েছি, আমি তো ভাবছি ইনু ভাইকেও ফাঁসি দেবে। আমিও তাই বলছি। এইটা তো দেখার বিষয়। তো এগুলো বিচার, যেটা দুর্ভাগ্য হবে, ইউনূস তো নাই, পালিয়ে যাবে বা পালিয়ে যাওয়ার পথে, কিন্তু যেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বুঝতে পারছে না যে আপনি যদি রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ না আনেন, আওয়ামী লীগ সহ 14 দলকে সুষ্ঠুভাবে রাজনীতি না করতে দেন, তাহলে দেশের কি হবে সেটা পরের কথা। এনাদের বিরুদ্ধে বা অনেকের বিরুদ্ধে যদি, এই নেতাদের বলছেন, অন্যান্য ধরেন কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা আওয়ামী লীগের আমলে ব্যাংকগুলোকে লুট করেছে, আপনি তাদের বিচারও আর করতে পারবেন না। দিন শেষে কোনোটারই আর বিচার হবে না। ইভেন ধরেন আওয়ামী লীগেরও যারা সত্যিকার অর্থে যদি কেউ দোষী থেকে থাকে, তাই না, হ্যাঁ, মানুষ তো আর সাধু না, সেটারও আপনি আর কোনো বিচার হবে না। কারণ আপনি যখন তাকে দেশেই আসার পরিবেশ রাখবেন না, আপনি যখন তার রাজনৈতিক অধিকার কেড়ে নেবেন অন্যায়ভাবে, তখন আপনি আর ন্যায় বিচারের পথে হাঁটবেন না, আপনি প্রতিশোধের পথে হাঁটবেন। তো আমি মনে করি হাসানুল হক ইনু সাহেবের ওয়াইফ, উনিও একজন সংগ্রামী নারী, জাসদের নেত্রী, এবং ইনু ভাইয়ের আজকে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন, অসাধারণ। বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এবং প্রথম দিন থেকে ইনু ভাই কিন্তু কখনো তার সেই অম্লান হাসি, কারণ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মুজাহিদ ইসলাম সেলিম, এদের প্রতি আমার একটা পার্সোনাল লাইকিং। কেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতে আসি, ধরেন এই তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের, এনারা সহ এই কয়টা নাম, তাদের কাছ থেকে নানা কারণে মিছিল মিটিংয়ে দেখার সৌভাগ্য হয়। মানে একটা ফাদারলি, ধরেন ইনু ভাই, মেনন ভাই, মুজাহিদ ইসলাম সেলিম, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, এদের আপনি কখনো, এখন তো দুজন প্রয়াত হয়েছেন, তোফায়েল এবং আব্দুর রাজ্জাক, এদের যখন নিজেরা কোনো জায়গায় বসতো, আপনি অবাক হয়ে যাবেন, মনে হতো বিমূর্ত বাংলাদেশ চলে এসছে। 60-এর দশকে সেই স্মৃতি, 70 দশকের স্মৃতি, মুক্তিযুদ্ধে তাদের একে অপরের নানা দ্বিমত সত্ত্বেও। তো যে কারণে আমি মনে করি হাসানুল হক ইনু ভাই যথার্থ বলেছেন। আমাদের সাবেক প্রধান বিচারপতি এবং যিনি অন্যতম সফল তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান সেলিম সাহেব, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। উনি সুপ্রিম কোর্টে একটা আলোচনা সভায় অনেক আগে, আজ থেকে 25 বছর আগে, উনি বলেছিলেন রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ। আপনি বিচার নিয়ে প্রশ্ন না করতে পারেন, আদালত নিয়ে প্রশ্ন না করতে পারেন, কিন্তু রায় নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, এটা নাগরিকদের অধিকার। এখন আমি আজকে রায় নিয়ে কিছু বলতে পারছি না, রায়টা আমি এখনো দেখিনি, কি অভিযোগ, কি কারণে, কি প্রমাণের বেসিসে দিল। তবে নিঃসন্দেহে আপিল করবে, ইনু ভাইয়ের ফ্যামিলি তো বলেছেন। এবং এই মামলাগুলো হচ্ছে মূলত এগুলোর জন্য, এই 71-এর যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে বিচার করার যে জামাত শিবিরকে উৎসাহ দেওয়ার জন্য ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ তার যে পুরা
পাকিস্তানি রাজাকার দ্রোহ গ্যাংরা করেছে। আমি তো মনে করি বিএনপি নিজেরা বলছে মুক্তিযুদ্ধের পক্ষের কথা, তাদের ফেলো মুক্তিযোদ্ধাদের এই আইনে বিচার করা মুক্তিযোদ্ধাদের ক্ষতি হবে না, বরং বিএনপি বিতর্কিত হবে। মানুষ বলবে যে বিএনপি ও জামাত ইউনূস সরকারের এক্সটেনশন কিনা। কারণ এখন বাই দিস টাইম ইট হ্যাজ বিকাম অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার যে ইউনূস এজেন্ডাই নিয়েছিল বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানো। তাতে তার দুইটা স্বার্থ, সে তো একটা এন্টি বাংলাদেশ লোক, প্লাস আমাদের বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মুরব্বীদের খেলাধুলা করার চর্চাটা করা, অর্থাৎ এই দেশ ধর্মান্ধরা নিয়ে নিয়েছে, সুতরাং আমরা এবার সৈন্যবাহিনী নিয়ে ঢুকবো। তো আমি ইনু ভাইয়ের প্রতি আবারও তার আজকে যে দৃঢ়তা দেখিয়েছেন, স্বভাবসুলভ হাসানুল হক ইনু, সংগ্রাম, দ্রোহ এবং দ্রাহের নাম, আমি মনে করি ইনু ভাই তার লড়াই, আইনি লড়াইও চালাবে, রাজপথে তার দল যারা করে, এবং বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের এই অপমানজনক বিচার কোনোদিন মেনে নেবে না। ধন্যবাদ মামুন ভাই আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমি আবারও শেখ ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি। ফরিদ ভাই, আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, আলোচিত চরিত্র এই সে ইন্ডিয়ার কাণ্ডের মধ্য দিয়ে, তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগকে আর বিএনপি পুনর্বাসন করবে না, নাম্বার 1। নাম্বার 2, তিনি বলেছেন শেখ হাসিনার ভাষণ প্রচারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আদালতের নিষেধাজ্ঞা মানছে না, তার ভাষণ প্রচার, তার বক্তব্য প্রচার না করার জন্য। এবং ওভারঅল তিনি বলছেন যে স্থানীয় নির্বাচনেও আওয়ামী লীগ বা বিএনপি, জামাত, এনসিপি এই পরিচয়ে কেউ থাকছে না, এবং আওয়ামী লীগের কার্যক্রম আদালতে, আইসিটিতে, এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেইখানে যখন রায় হবে, সেই অনুযায়ী যদি তারা মানবতা বিরোধী অপরাধী হয়, তাহলে সেখানে নিষিদ্ধ হলে পরে দেখা যাবে কি। এই বিষয়ে আপনার কি মনে হয় যে কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগকে কি সরকার কোন দিক থেকে ভয় পাচ্ছে, বা শেখ হাসিনা ফিরে আসার ঘোষণাকে কোনোভাবে খুব সিরিয়াসলি নিয়েছে? আর নাহলে হঠাৎ করে শেখ হাসিনার ভাষণ নিয়ে কথাবার্তা, শেখ হাসিনা বক্তব্য প্রচার নিয়ে কথাবার্তা, আমি একটু ওভারঅল বুঝতে চাই শেখ ফরিদ ভাই আপনার কাছে। আবারও আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শক সহ এবং আমাদের অতিথি, আমাদের আইনবিদ সৈয়দ মামুন ভাই, আপনাকে আবার সালাম, নমস্কার এবং সকলকে শুভেচ্ছা। শুনেন, আপনি বললেন, আপনি এখানে উত্তর দিয়ে দিয়েছেন যে প্রশ্নবোধক আপনি রেখেছেন, কোনো সন্দেহ নাই। একজন এডিটর হিসেবে তো প্রশ্নই রাখবেন, এটাই স্বাভাবিক। এখানে একটা দাঁড়ি দিতে হবে, আর কি অক্ষরটা তুলে দিতে হবে। আওয়ামী লীগকে ভয় পাচ্ছে সরকার, কোনো সন্দেহ নেই। ভয় পাচ্ছে বলেই তো আমরা দেখলাম, যে তাদের যে তাদের প্রভুরা বলে দিয়েছে, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যেদিন ঘোষণা দিলেন, তারপরেই দেখলাম তাদের প্রভু রাষ্ট্রের প্রতিনিধিরা বলল যে শেখ হাসিনা আর বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, তার পরিবারও আসতে পারবে না। আরে বাবা, আপনি কে এই কথা বলার? এটা ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ। আমি বাংলাদেশে প্রবেশ করতে পারবো কিনা, আপনি আতিক রহমান পূর্ণিয়া ইলেকশন করতে পারবেন কিনা, সৈয়দ মামুন মাহবুব সাহেব নির্বাচন করতে পারবে কিনা, দেশে আসতে পারবে কিনা, এটা তো ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ। কারো কিছু বলার নাই। কালকে যদি বাংলাদেশের জনগণ মনে করে সৈয়দ মামুন, আতিক রহমান, শেখ ফরিদ বাংলাদেশের রাজনীতিতে আছে এবং না থাকবে, আপনি ঠেকাইতে পারবেন না। তাহলে আমাদের তিনজনের, এটা আমাদের নাগরিক অধিকার। আমি বাংলাদেশের রাজনীতিতে আসবো, ইভেন আমার জনগণ আমাকে চাচ্ছে না, কিন্তু আমি রাজনীতি করব, এটা আমার সাংবিধানিক অধিকার। এই বক্তব্য আমাদের প্রতিপক্ষ রাজনীতিবিদরা বলতে পারে, বাংলাদেশের যে কোনো নাগরিক এটা বলতে পারে। আমার সমালোচনা, যেমন জামাত তো কোনোদিনই চাইবে না বাংলাদেশে আমি রাজনীতি করি, প্রশ্নই আসে না। কারণ আমি তো, যদি কোনোদিন আমি ইলেকশন করি, আমি তো প্রকাশ্যে ঘোষণা দিব স্বাধীনতা বিরোধীদের ভোট আমার দরকার নেই, আমি চাইবই না তাদের কাছে, যাবও না তার কাছে, প্রশ্নই আসে না। আমার স্বাধীনতা বিরোধীদের ভোট নিয়ে আমাকে এমপি হইতে হবে, ওই রাজনীতি আমি কোনোদিন করবো না, সম্ভবত সেই জন্য কোনোদিন রাজনীতি করতে পারবো না, বা আমাকে রাজনীতি কেউ নিবে না, বা আমি যাবো না। আমি প্রকাশ্য বলবো, আমার অবস্থান সুস্পষ্ট। এটা আমার যেমন বলার অধিকার আছে, তেমনি জামাতিদেরও অধিকার আছে বলার যে শেখ ফরিদকে আমরা চাই না, এই লোককে আমরা ইলেকশন করতে, বলতে পারে সে বাংলাদেশের নাগরিক। কিন্তু অন্য দেশের নাগরিক কিভাবে বলে আমি এটা বুঝে উঠতে পারি না। তাও শুধু নাগরিক হলে, তিনি যদি ইন্টেলেক্ট হতেন, মানে তিনি যদি বুদ্ধিজীবী হতেন, তিনি একজন লেখক হতেন বা একজন ক্রিটিক হতেন, পৃথিবীর যে কোনো দেশের ক্রিটিক। আমি ভারতের নরেন্দ্র মোদীজিকে নিয়ে আমি সমালোচনা করতে পারি, অমিত শাহকে নিয়ে সমালোচনা করতে পারি, আমি রাহুল গান্ধীকে নিয়ে সমালোচনা করতে পারি, ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে সমালোচনা করতে পারি ক্রিটিক হিসেবে। আমি শুভেন্দু অধিকারী সমালোচনা করতে পারি, হুমায়ুন কবিরের আলোচনা করতে পারি ক্রিটিক হিসেবে, বিং এ ক্রিটিক। কিন্তু বাংলাদেশ হিসেবে আমার অধিকার নাই, সে রাজনীতি করবে কি করবে না এটা আমি বলতে পারবো না। আমি তার শত সমালোচনা করতে পারি, আমি সমালোচনা করতে পারি
নরেন্দ্র মোদী ভালো পক্ষে বললে বলতে বা মন্দ, আমি বলতে পারি রাহুল গান্ধী ভালো বা মন্দ, আমি বলতে পারি ডোনাল্ড ট্রাম্প ভালো বা মন্দ, কিন্তু আমি এটা বলতে পারবো না তিনি রাজনীতি করবেন কি করবেন না। এই রাইটস তো আমার ভাই নাই, ক্রিটিক হিসেবেও নাই, লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবেও নাই, আর বাংলাদেশি নাগরিক হিসেবে তো নাই। তাহলে একজন রাষ্ট্রের দায়িত্ব থেকে তিনি কিভাবে এই কথা বলেন? তার মানে যে তার গোলামেরাই এখন ক্ষমতায়। নিঃসন্দেহে শেখ হাসিনার এই বক্তব্য, জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্য যে আমি ডিসেম্বরে, তিনি এতদিন কিন্তু বলতেন আমি আসবো, তোমরা তৈরি থেকো, আমি আসতেছি, ভয় পেও না, এগুলো বলতেন। এখন তিনি সরাসরি একটা মাস বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরে আসতেছি। তো এটা যে কতটুকু প্রভাব পড়েছে, অস্বস্তিতে উপস্থিতি পাচ্ছে না সরকার, ভয় পাচ্ছে, এটা তো পরিষ্কার যে তার প্রভুরা ভয় পেয়ে গেছে, তাই এই বিবৃতি দিয়েছে। বরং এই বিবৃতি দিয়ে তুষের আগুনে ফু দিয়েছে, আমাদের সুজা জামালপুরের ভাষায় বলি, তুষের আগুনে ফু দিতে নাই, আগুন ছড়ে যায়। বরং সেই বিদেশি ব্যক্তিগুলো, তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলো যখন এই কথা বলেছে, এটা তুষের আগুনে ফু দিয়েছে, তুষের আগুনে হাওয়া দিয়েছে, তুষের আগুনে বাতাস দিয়েছে, এটা ছড়ে যাবে, আরো এটা চিঙ্গারি হয়ে যাবে, এটা স্ফুলিঙ্গ হয়ে যাবে, দাবানলের মতো পরিণত হবে এই ভিডিওটা। আর আপনি যার কথা বললেন, ওই নেশৌরি বা গাজাখোর বলা হয়েছে, তাকে নেশাখোর বলা হয়েছে, এখানে আমি আলোচনা করতে আগ্রহী। সে তো বিএনপি করে না। এই যে কি নাম হ্যাঁ জাহেদ, আমি তাকে, মান্না ভাইয়ের পেতিবাড়া ছিল, সে পেতিবাড়া থেকে মোটামুটি এখন তারেক রহমানের পাড়াতে পরিণত হয়েছে এই পদ পেয়ে। সে কোনোদিন বিএনপি করেছে? আপনি তাকে, এই যে আপনি মামুন ভাই, আপনি দেখেছেন কোনোদিন তাকে কোনো মিছিলে দেখেছেন? বাংলাদেশের রাজনীতিতে তার বা বিএনপিতে তো তার কোনো এক পয়সা অবদান নাই। এই লোকটা কার কথায়, কার নির্দেশে বা কার সুপারিশে মন্ত্রী, প্রতিমন্ত্রী বানানো, প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা বানানো হয়েছে? তার তথ্য কোন লোক? একেবারে একটা ফাত্রা লোক। আচ্ছা, এই দেশে 50% মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে আমাদের হিসেবে, তাদের হিসেবে 30-35% সমর্থন করে। সেই দলের নেত্রীর কথা বাংলাদেশে প্রকাশ পাবে কি পাবে না, বাংলাদেশের আইনে কাজ হবে। আচ্ছা, আমাকে ঠেকাইতে পারবেন আপনি? আমাকে ঠেকাইতে পারবেন? আমি তো নৈশ্য একজন মানুষ। মামুন ভাই বাংলাদেশের এই প্রথম সারির নেতা না, তার কথা আপনি ঠেকাইতে পারবেন? এই যে ইউটিউব চ্যানেল, আপনি আতিক পূর্ণিয়ার যে পূর্ণিয়া চ্যানেল, ঠেকাইতে পারবেন? এর বন্ধন, আপনি তথ্য উপদেষ্টা আকল থাকা উচিত যে এতবার একটা দলের এটা বলে, বরং আরো তিনি তো প্রচার করলেন তিনি নিজেই। শেখ হাসিনার বিরুদ্ধে যে নিউজ করবেন না আপনি, শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করবেন না, তখন ওটা কি নিউজের মধ্যে আসলো না? আপনি কি করতে চান? এই দেশ গণতান্ত্রিক, এইখানে সবার নিউজ থাকে, কোনো সমস্যা কোথায়? আপনি দলটাকে নিষিদ্ধ করেছেন, দলটাকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ইলেকশন আসতে দেন না, এমন কেউ বলেছেন কোন ফরম্যাটে আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচন করতে দিবেন না। হাইরে গণতন্ত্রে ঠিকাদার হয়ে গেছে, তাই না? এ বিএনপির, সে তো কেউ না, বরং এই কথা বলে বিএনপির 12টা বাজাইতেছে। সে বিএনপির 12টা বাজাইতেছে, এই দায়ভার বিএনপিকে নিতে, সে তো পালায় চলে যাবে যদি তার কপাল ভালো থাকে। যদি মান্না ভাইয়ের পেতি ভাড়া, তারেক রহমানের পাড়া জাহেদ, আমি দুঃখিত এই শব্দগুলো উচ্চারণ করার জন্য, কারণ যারা আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, জয় বাংলা স্লোগান, পতাকা, বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত কথা বলে, তাদের বিরুদ্ধে আমার এই কথা বলার আমার রাইটস, এটা আমার অধিকার আছে মনে করি। তারা এটা না করলে আমিও করতাম না। যাই হোক, এই পেতি পাড়া বা পাড়া, এই যে এর কথাতে কি যায় আসে? এর কথাতে শেখ হাসিনার আগমন ঠেকবে নাকি শেখ হাসিনার প্রত্যাগমন ঠেকবে? না শেখ হাসিনার রাজনীতি ঠেকবে, না বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকবে? আর এর কথায় পুনর্বাসন হবে যে বিএনপি আর পুনর্বাসন করবে না। বিএনপিকে কে বলছে পুনর্বাসন করতে? আরে বিএনপিকে তো বিএনপির বাংলাদেশ জন্ম না হলে তো বিএনপির জন্ম হইতো না। বিএনপি পুনর্বাসিত হয়েছে, বিএনপি সৃষ্টি হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। আওয়ামী লীগ জনগণের দল, আমি বলেছি তো, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দৈত্য যে জনগণের তৈরি দৈত্য, তাকে কোনো বোতলে আপনি বন্দি করতে পারবেন না। ভাই জাহেদ পাড়া যদি মনে করে, যারা দেখলে মানুষ মনে করে যে একটা নেশাখোর, একটা এয়ারপোর্টে তারা তো চিনে না যে লোকটাকে, তারা বলছে নেশাখোর, সেই লোকের কথাই দেশে আসছে, তো বিএনপির কেউ না। বিএনপি তাকে পুনর্বাসন করবে কি করে? বিএনপির দয়ায় কি আওয়ামী লীগ চলবে নাকি? বা কোন দল, কোন রাজনৈতিক দলের দয়ায় চলে? জনগণের সাথে জনগণের সম্পর্ক রাজনৈতিক দলের, জনগণ যদি চায় আপনি কে ঠেকান? আপনি পুনর্বাসন করে তার, আর এই পেতিপাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়ার তো কোনো দরকারই নেই, প্রয়োজন 5টা ভোট আছে, তার 5টা ভোট পাবে তার এলাকায়। এই লোক যদি নির্বাচন করে, তার এলাকায় আমার সাথে যদি সে নির্বাচন করে, আমি কুত্তা মার্কা নিয়ে কারাইলি, এই জায়েদ পাড়া জামানত থাকবে, কুত্তা মার্কা নিয়ে কারাইলি জামানত থাকবে না। এই লোক লম্বা লম্বা কথা বলে, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির তো এই চলে না। আর এই জায়েদ পাড়া, আর উনি তো বিএনপি করেন না, উনি কেন এই কথা বলেন? উনি যে দায়, উনি টেকনোক্রেটে আসছেন, তিনি কারো দয়ায়, গ্রেস, মানে কারো বাইপাস সার্জারি যেমন করে সেরকম তিনি মন্ত্রী হয়েছেন, ওটা আমরা জানি। বিএনপির কোন লোক তার প্রতি সন্তুষ্ট? জুনায়েদ সাকি, এরা কি বিএনপি করে? কিভাবে এরা এরা মন্ত্রী হয়েছিল? সাকির সম্ভবত মন্ত্রণালয়ে তুলে নেওয়া হয়েছে আর সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কারা? এরা কারো না কারো ফরমাইশি মন্ত্রী, এরা ফরমাইশি লোক। এই ফরমাইশি লোকের কথা আওয়ামী লীগ চলবে? বাংলাদেশ আওয়ামী লীগ আপনি পছন্দ করেন না করেন, মামুন ভাই পছন্দ করুক না করুক, আমি পছন্দ করি না করি, তাতে যায় আসে না। এই দেশে 5 কোটি মানুষ মিনিমাম আওয়ামী লীগকে পছন্দ করে। আপনি তাকে ইলেকশন করতে দিবেন না, বেনামে আসতে দিবেন না। দেশটা কি এই তারেক রহমান আর জাহিদ পাটার বাপের দেশ?
পৃথিবীতে যদি কোনো ব্যক্তি বলতে পারে যে এটা আমরা যারা পৃথিবীর যে কোনো দেশে নাগরিক আমরা বলবো এটা আমাদের দেশ বা আমার দেশ, বড়জোর বলতে পারে আমার দেশ বা আমাদের দেশ, একমাত্র শেখ হাসিনা শেখ রেহানাই বলতে পারে এই দেশ আমার দেশ, এই দেশ আমার বাপের দেশ। পৃথিবীর এই দুইজন মানুষই বলতে পারে, জিন্দা যে দুইজন আছে, আর কেউ বলতে পারে না পৃথিবীর। আপনি তাদের এই তারেক রহমান আর জাহিদ পাড়ার দয়ায় তারা বসে থাকবে, যখন আসবে ঠেকাইতে পারবে? এরা কখনোই পারবে না। প্রশ্ন এই সমস্ত এর কথা কান দেওয়ার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে ভয় পাচ্ছে কিনা, অবশ্যই ভয় পাচ্ছে। তার জন্য তার প্রভু রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত তারা বিবৃতি দেওয়া শুরু করেছে যে শেখ পরিবার, শেখ হাসিনা পরিবার, শেখ হাসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবে। তুমি কে বে? আমার বাড়িতে আমি ঢুকবো, তুমি কে? 7 সমুদ্র 13 নদীর পাড়ি থেকে আমি শেখ ফরিদ বাংলাদেশে ঢুকতে পারলে শেখ হাসিনা ঢুকতে পারবে না? ঢুকবে, অবশ্যই ঢুকবে। কে তাকে ঠেকাবে? এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এতদিন না বলছেন যে শেখ হাসিনাকে হেলিকপ্টারে নিয়ে আসো আবার ফিরে, শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ধরবে, আদালতে নিবে, ফাঁসি দিবে, ইত্যাদি ইত্যাদি। আবার আরেক ফাত্রা এক মহিলা আছে, আমি সরি মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এক ফাত্রা মহিলা সংসদে দাঁড়িয়ে বলে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। কমন সেন্স থাকে, কোনো মানুষের সেন্স থাকলে এই কথা বলে সংসদে দাঁড়িয়ে তাকে ইলেকট্রিক শক দিতে হবে? পৃথিবীর কোন আদালতের আইনে আছে ইলেকট্রিক শক দেওয়া? মানে কত নির্মম, কত বর্বর হলে এরা এরা আবার বলে গণতন্ত্রের দাবিদার। বিএনপি তো কোনোদিনই গণতান্ত্রিক দল ছিল না, চেষ্টা করেছিল, তারা পারে নাই। তবে তারা যদি গণতান্ত্রিক দল হতো, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য ভালো হতো, কিন্তু হয়ে ওঠেনি। তার জন্য এই কথা বলতে পারে সংসদে দাঁড়িয়ে একজন মহিলা, যে তাও একজন মহিলা হয়ে বলে তাকে ইলেকট্রিক শক। আমার মনে হয় তিনি আরো কিছু বলতে চেয়েছিলেন, সেই শব্দগুলো আমি উচ্চারণ নিজেও করলাম না। তার মনে আরো কিছু ন্যাক্কারজনক পাশবিকতা তার মনে ছিল, যেগুলো তিনি সংসদে বলতে পারেন নাই। আমরা ওগুলো বুঝি। তবে এই ইলেকট্রিক শক যেন তার গায়ে না লাগে, তাকে কেউ না দেয়, এই ব্যাপারে তাকে এত বড় দুঃসাহস তার। ইভেন ওনাকেও যদি এই কথা বলে কেউ, আমি তো সেটা সমর্থন করতে পারি না। কোন সভ্য লোক সংসদে দাঁড়িয়ে এই কথা বলতে পারে? একজন মানুষ নিন্দা জানায় আরো হাততালি দিয়েছে। এই জামাতি সরকার, এই বিএনপির সরকার, মুসলিম সরকার হাততালি দিয়েছে, স্পিকার সেটা এক্সপান্স করে নাই। কি বেহায়া নির্লজ্জ হলে স্পিকার হলে এই কাজ করে? একজন সাংসদ এই কথা বলা, সেটা আবার লিখিত আকারে থাকে, এক্সপান্স করে না। মিনিমাম আকল থাকা তো দরকার। তো শেখ হাসিনাকে কেউ পারবে না ঠেকাইতে। বাংলাদেশের আচ্ছা, শেখ হাসিনাকে আসতে দিলেন না, ধরে নিলাম, আমি কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলতে চাই, ধরে নিলাম শেখ হাসিনাকে আসতে দিলেন না, আওয়ামী লীগের লোক আসবে না ক্ষমতা, আমি ঠেকাতে পারবেন? তখন আপনি কেন? তারেক রহমান যদি এই দেশে 17 বছর পর আসতে পারে, এখানে সজীব জয় আসতে পারবে না, এখানে পুতুল আসতে পারবে না, আপনি ঠেকাতে পারবেন? কারো মুরত আছে ঠেকানোর কোনো শক্তি? আর যাইতে দেন না, আর একবার ডিসেম্বর পর্যন্ত বলছে, ধরে নিলাম এই ডিসেম্বর আসে নাই, 27 ডিসেম্বর আসবে, আপনি ঠেকাতে পারবেন? আগামী 23 জনের মধ্যে বাংলাদেশের নেটো বাহিনী রাখতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে। আপনি পারবেন না ঠেকাইতে, পারবেনই না। আপনি কে পারবে? কোনো আইন দ্বারা পারবেন না, কোনো সৈনিক দ্বারা পারবেন না, পুলিশ দ্বারা পারবেন না, কারণ জনগণ চাইবে বাংলাদেশে শেখ হাসিনা ঢুকবে দেশে। আপনি ঠেকাবেন কিভাবে? ভয় তো অবশ্যই পাচ্ছে, তার জন্যই তো এগুলো বলতেছে। জি, ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ শেখ ফরিদ ভাই। মামুন ভাই, আবারও আপনার কাছে একটা ভিন্ন ইস্যুতে, আমরা গত কয়েকদিন ধরে 23 জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই দিন এবং এর পরবর্তীতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এর পরিপ্রেক্ষিতে আপনি দর্শকদেরও কিছু কমেন্ট নিশ্চয়ই দেখেছেন। তারা কমেন্ট করছেন তুরাগ নদীতে একটা ঘটনা ঘটেছে, তুরাগ নদী ঘিরে। একদিকে সরকার পক্ষ থেকে পুলিশ খুব স্ট্রংলি বলছে যে এটা প্রোপাগান্ডা, যারা ছড়াচ্ছে প্রোপাগান্ডা তাদেরকে ধরা হবে। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটাতে নিউজ হয়েছে যে ওখানে 3 জনের মিনিমাম মৃতদেহ ভেসে উঠেছে। এই 3 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, 2 জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে, এবং এই 2 জনের পরিচয় রাজনৈতিক নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে ঘটনার ভিন্নতা সামনে চলে আসছে। আমি একটু এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, তুরাগ ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? জি, তুরাগের আগে আমি বলি, আপনি যেটা ডাক্তার জাহেদ যে জি 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 শিওর, সরকারের তথ্য উপদেষ্টা, উনি বলেছে যে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে না। এখন যে যেটা হয় তার মাথায় ওইটাই থাকে। যেহেতু জাহেদকে পুনর্বাসন করেছে তারেক জিয়া, তো ফলে তার মাথায় রাজনীতি করা মানে পুনর্বাসিত হওয়া। সুন্দর উদাহরণ দিয়েছেন, ধন্যবাদ। এবং আমি শেখ ফরিদ ভাইয়ের সঙ্গে একমত, এই ধরনের বক্তব্যগুলোর আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না। দেখেন, একটা বিষয় আমি গত দীর্ঘ 10-15 বছর ধরে বলছি, যে আপনি মানেন আর না মানেন, আপনি পছন্দ করেন না করেন, বাংলাদেশে 70 থেকে 75% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এই দুটি দল, একটি বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি বিএনপি। আমি খুব খুশি হতাম যদি এখানে সরকার এবং বিরোধী দল, বা আমার খুব স্বপ্ন, জানি না আমাদের জীবনে দেখবো কিনা, যে মানে পার্লামেন্টের দুই পাশেই মুক্তিযুদ্ধের লোক থাকবে। এখনকার পার্লামেন্ট দেখলে তো আমার কাছে মাঝে মাঝে ঘাবড়ে যায় আমি, যে এটা কি আফগানিস্তানের পার্লামেন্ট দেখছি
নাকি তালেবানদের পার্লামেন্ট দেখছি, ফলে আমি অত আগ্রহ করে দেখিও না। এখন মুশকিলটা হলো যে বিএনপি ঘাবড়িয়ে গেছে অ্যাজ এ হোল, কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফাঁসির রায় আছে, রাইট অর রং। শেখ হাসিনা যদি বলে আমি দেশে ফিরবো, তো বিএনপি তো উচিত হেলিকপ্টার প্লেন সহ নিয়ে গিয়ে নিয়ে এসে জেলে দেওয়া। জেলে দিলে উনি ডিলে কন্ডন করে উনি আপনার আপিল ফাইল করবেন, আরো অনেক মামলা আছে সেগুলো প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই জন্যই আমার মনে হয় যে আপনার তাকে বিএনপি এইটা কোনো উত্তরই দিচ্ছে না এখন। কারণ আপনাকে আমি শোনেন, আমি পক্ষ বিপক্ষ বাদ দেন, ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে শেখ হাসিনা তো শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, শি ইজ দ্য ডটার অফ ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিব। কাছ থেকে যারা তাকে দেখেছে, আমরাও দেখেছি নানা সময়, শি ইজ ভেরি শার্প লেডি, কারেজিয়াস লেডি, পরিশ্রমী, অ্যান্ড শি ইজ এ ন্যাশনালিস্ট, প্রচন্ড জাতীয়তাবাদী। ভোট ব্যবস্থা, ভোটাধিকার, বিএনপি ছাড়া দেশ চালানোর চেষ্টা যে উনি এফোর্ট নিয়েছে, নিশ্চয়ই উনি একজন শিক্ষিত মানুষ হিসেবে নিজে এখনই দলের মধ্যে না বলুক, নিজে উপলব্ধি করে যে 18 নির্বাচনটা রাতে